Hello guys, welcome to our channel pariksha.com. Easy to understand, easy to learn. বন্ধুরা, আমরা আজকের ক্লাসে ভোকাবুলারির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্টটা শুরু করলাম। আমরা আগের ক্লাসে পার্টস অফ স্পিচের নাউনটা শেষ করেছিলাম, আর এই ক্লাস থেকে আমরা ভোকাবসটা শুরু করলাম। আবার এই ভোকাবসের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার ফিরে যাব গ্রামারের প্রোনাউনে। এর ফলে কি হবে, আমাদের ভোকাবস এবং গ্রামার দুটো পার্টই প্যারালালি চলতে থাকবে, ফলে আমাদের কোর্সটা শেষ করতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব গভর্নমেন্ট রিলেটেড কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো এসএসসি তাদের পরীক্ষাতে বহুবার দিয়েছে। প্রথমে দেখো কোশ্চেনে কি আছে, 1 নম্বরে, এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা যে গভর্নমেন্ট গঠিত হয় তাকে আমরা এক কথায় বলি বাংলাতে গণতন্ত্র, যেটা আমাদের দেশ ভারতবর্ষে আছে। তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে বলা হয় ডেমোক্রেসি। অর্থাৎ যে গভর্নমেন্ট জনগণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে 2 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে এ গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন, অর্থাৎ রাজা বা রানী দ্বারা যে গভর্নমেন্ট নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ রাজতন্ত্র। এই রাজতন্ত্রকে ইংলিশে কি বলে? বলা হয় মোনার্কি। এই রাজতন্ত্রের উদাহরণ আমরা কোন দেশে পাই বলতো? সেটা হচ্ছে ভুটানে। ভুটানে কিন্তু এখনো রাজার কর্তৃক গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করা হয়। এরপরে কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে দেখো এ গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়ালস। এখানে অফিসিয়ালস বলতে আমাদের দেশে যেসব সরকারি উচ্চপদস্থ অফিসারদের আমরা বিউরোক্র্যাট বলি, তাদের দ্বারা যেসব গভর্নমেন্ট নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সেইখানে কিন্তু কোনো পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি থাকে না, শুধুমাত্র সেসব বিউরোক্র্যাটদের দ্বারাই গভর্নমেন্ট পরিচালিত হয়। তাই বিউরোক্র্যাটদের দ্বারা অর্থাৎ গভর্নমেন্টের অফিসিয়ালস দ্বারা যেসব গভর্নমেন্ট পরিচালিত হয় তাদেরকে আমরা বলি বিউরোক্রেসি। এরপরে কোশ্চেন নাম্বার 4-এ দেখো বলা হয়েছে এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, অর্থাৎ ধনী ব্যক্তিদের দ্বারা যে গভর্নমেন্ট গঠিত হয় তাকে বলা হয় প্লুটোক্রেসি। কোশ্চেন নাম্বার 5-এ দেখো বলা হয়েছে এই গভর্নমেন্ট বাই দ্য ফিউ। এই গভর্নমেন্টকে বলা হয় অলিগার্কি। এটা মনে রাখার একটা উপায় হলো, অলিগো শব্দটা যেখানেই দেখতে পাবে এই কথাটার মানে হয় ফিউ বা কিছু, অর্থাৎ কিছু সংখ্যক লোকদের দ্বারা যেসব গভর্নমেন্ট পরিচালিত হয় তাকে বলা হয় অলিগোক্রেসি। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে দেখো অ্যান আর্ট অফ গুড ইটিং, অর্থাৎ সুন্দরভাবে সাজিয়ে যে খায় সেটাকে এক বাক্যে কি বলা হয়? এটাকে বলা হয় গরমেট, অর্থাৎ যে কোয়ালিটি ফুডে বিশ্বাস করে, অর্থাৎ যার কাছে কোয়ান্টিটিটা অত ম্যাটার করে না, কিন্তু খাবারটা কিভাবে গুছিয়ে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে বা খাবারটাকে রসিয়ে রসিয়ে খাওয়া, যেটাকে বলে যে মজা নিয়ে খাওয়া, সেই জিনিসটা যে করে তাকে বলা হয় গরমেট। এরপরে কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে দেখো এ পার্সন হু অপোজেস ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স, অর্থাৎ যে যুদ্ধ চায় না বা মিলিটারি ফোর্সের ব্যবহারকে অপোজ করে বা শান্তিপ্রিয়, তাকে কি বলা হয় এক বাক্যে? তাকে বলা হয় প্যাসিফিস্ট। এর উদাহরণ হচ্ছে আমাদের গান্ধীজি, যিনি অহিংস আন্দোলন করেছিলেন, অর্থাৎ হিংসাতে বিশ্বাস রাখতেন না। 8 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে এ পার্সন উইথ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, অর্থাৎ কোনো এক বিষয়ে যার বহুদিনের অভিজ্ঞতা আছে, এই ধরনের ব্যক্তিদের বলা হয় ভেটেরান। এই ধরনের এক্সাম্পল হচ্ছে অমিতাভ বচ্চন ধরতে পারো। অমিতাভ বচ্চন ইজ অ্যান ভেটেরান অ্যাক্টর, অর্থাৎ অ্যাক্টিংয়ের জগতে তিনি এক নক্ষত্র, তার অনেক এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। কোশ্চেন নাম্বার 9-এ দেখো বলা হয়েছে ওয়ান নট কনসার্নড উইথ রাইট অর রং, অর্থাৎ যে ঠিক বা ভুলের ব্যাপারে নিশ্চিত নয়,
অর্থাৎ সে বোঝে না যে এটা ঠিক বা ভুল, ইচ্ছে করে নয়, সে বোঝেই না আদতে। এই ধরনের লোকেদের বলা হয় আমোরাল, অর্থাৎ AMORAL। এই শব্দের মানে হচ্ছে যে বোঝে না। যেমন ধরো ছোট বাচ্চারা যদি কোনো ভুল করে, তারা কিন্তু অজান্তেই সেই ভুলগুলো করে থাকে, তারা কিন্তু ইচ্ছাকৃত করে না, তাদেরকে আমরা বলবো আমোরাল। কিন্তু এখানে আরেকটা কথা আছে, ইমমোরাল। ইমমোরাল আমরা কাদের বলবো? যারা জেনে শুনে ক্ষতি করে কারুর, বা জেনে শুনে ন্যায়বোধবিহীন কোনো কাজ করে। যেমন ধরো চোর চুরি করে, সে জানে যে তার জন্য কারুর ক্ষতি হবে, কিন্তু তাও সে সেই কাজটা করে। তাই আমরা চোরকে অ্যামোরাল না বলে বলবো ইমমোরাল। বোঝা গেল? এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10-এ কি বলা হয়েছে। বলা হয়েছে সিভিয়ারলি অ্যাবিউসিভ রাইটিং ইন জার্নালস, অর্থাৎ যে অপশব্দ দ্বারা যেসব লেখনী প্রকাশ করা হয়, অর্থাৎ যেসব রাইটিংয়ে ইল ওয়ার্ডস ইউজ করা হয়, এই ধরনের রাইটিংসকে আমরা বলবো স্কেরুলাস, SCURRRILOUS। কোশ্চেন নাম্বার 11-তে বলা হয়েছে দেখো, কল আপন গড অর এনি আদার পাওয়ার লাইক ল ফর হেল্প অর প্রোটেকশন, অর্থাৎ বিপদে পড়লে কোনো ভগবান অথবা কোনো পাওয়ারফুল ব্যক্তি, যারা লয়ে রিলেটেড থাকে, যেমন ধরো পুলিশ বা গভর্নমেন্টের কোনো বডি বা গভর্নমেন্টকেই যখন সাহায্যের জন্য ডাকা হয়, তখন সেই ঘটনাকে কি বলা হয়? সেই ঘটনাকে বলা হয় ইনভোকেশন। অর্থাৎ আমরা ত্রাহিমাম বলে একটা শব্দ শুনেছি, যেটা ইউজ করা হয় ধার্মিক ক্ষেত্রে, যে বিপদ থেকে উদ্ধার করা হয়, এটা ভগবানকে ডাকা হয়। বা আমরা পুলিশকে যখন কোনো বিপদের জন্য ফোন করে থাকি, সেই ধরনের যে ঘটনা থাকে সেইটাকে বলা হয় ইনভোকেশন। এরপরে 12 নম্বরে বলা হয়েছে দেখো, ফিয়ার অফ বিং এনক্লোজড ইন এ স্মল স্পেস, অর্থাৎ কোনো ছোট জায়গায় আবদ্ধ থাকার যে ভয়। যেমন ধরো কোনো একটা ছোট রুমে হতে পারে, বা লিফটেও হতে পারে, যে একা কেউ থাকলো, সেটা ভেবেই হয়তো কারুর প্রচণ্ড শরীর খারাপ হতে থাকলো, বা মনে মনে ভয় পেতে থাকলো। এই ধরনের ব্যক্তিদের বা এই ধরনের যে ভয়, তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। এই ফোবিয়া শব্দটা যে শব্দের শেষে থাকবে, সেইটাকেই বুঝবে কোনো একটা কিছু ভয় রিলেটেড বোঝানো হয়। তাহলে ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কোনো একটা ছোট জায়গায় আবদ্ধ থাকার ভয়। এর পরের কোশ্চেনে 13 নম্বরে বলা হয়েছে দেখো, ফিয়ার অফ বিং ইন এ পাবলিক প্লেস, অর্থাৎ জনবহুল জায়গাতে থাকতে যে ভয়টা হয় কারুর, সেই ভয়টাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া। অর্থাৎ যেমন ধরো কাউকে কলকাতার কোনো মেট্রো স্টেশনে নিয়ে যাওয়া হলো, বা শিয়ালদা স্টেশনে কাউকে যদি দাঁড় করে দেওয়া হয়, সে হয়তো দেখবে ভয় কাঁপতে থাকবে। এই ধরনের যে ভয়, সেটাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া। জনবহুল জায়গাতে ভয় পাওয়াটাকে বলা হয়। এরপরে দেখো বলা হয়েছে 14 নম্বরে যে ফিয়ার অফ পিপল ফ্রম আদার কান্ট্রিজ, এটাকে বলা হয় জেনোফোবিয়া। অর্থাৎ অচেনা কোনো ব্যক্তিদের থেকে যে ভয় পাওয়া হয়, সেটা স্ট্রেঞ্জার হতে পারে, বা বিদেশ থেকে আসা কোনো ব্যক্তি হতে পারে, অর্থাৎ যাদের চিনি না আমরা, এই ধরনের ব্যক্তিদের থেকে যে ভয় পাওয়া যায়, সেটাকে বলা হয় জেনোফোবিয়া। এবার কোশ্চেন নাম্বার 15-এ বলা হয়েছে দেখো, এ পার্সন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল, অর্থাৎ কোনো ব্যক্তি যখন অজানা জায়গাতে আসে তার বসতি স্থাপন করতে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইমিগ্রেন্ট। আর যখন কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে বা নিজের জায়গা ছেড়ে অন্য কোনো জায়গাতে যায়, সেটাকে বলা হয় এমিগ্রেন্ট। এবার এই দুটোর মধ্যে তফাৎটা দেখো। প্রথমটাই বলা হচ্ছে এ পার্সন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল, অর্থাৎ কোনো ব্যক্তি আসছে, অর্থাৎ ইন করছে। তো যখন ইন করছে অর্থাৎ আসছে, তখন সেইটা থেকে মনে রাখবে ইন থেকে ইমিগ্রেন্ট, এটা ইন, এটা হচ্ছে IM। আর যখন এখানে 16 নম্বরে বলা হয়েছে যে
হু গোজ টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ সে চলে যাচ্ছে, অর্থাৎ এক্সিট করছে। এক্সিট শুরু হয় ই থেকে, আর ইটা আছে এই এমিগ্রেন্টে। তাহলে যখন কেউ বেরিয়ে যাবে নিজের জায়গা থেকে অন্য জায়গায় যাবে, অর্থাৎ এক্সিট করবে, সেটা হবে এমিগ্রেন্ট। আর যখন কেউ ফরেন ল্যান্ডে আসবে, অর্থাৎ কামিং বলেছে এখানে, আসবে অর্থাৎ ইন করবে, সেক্ষেত্রে হবে ইমিগ্রেন্ট। কোশ্চেন নাম্বার 17-তে বলা হয়েছে দেখো, a short poem or speech addressed to the spectators after the conclusion of a drama, অর্থাৎ কোনো ড্রামা শেষের সময় যে পোয়েম বা স্পিচ দ্বারা সেটাকে শেষ করা হয় সেটাকে কি বলা হয়? এই ধরনের স্পিচ বা পোয়েমকে বলা হয় এপিলগ, EPILOGUE। আবার এই ধরনের কোশ্চেনটাই যদি এই পোয়েম বা স্পিচটা কোনো ড্রামার শুরুতে থাকে, অর্থাৎ a short poem or speech addressed to the spectator by the beginning of a drama, এই ধরনের পোয়েম বা স্পিচকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রোলগ। এবার দেখো, দুটো মনে রাখার একটা কনসেপ্ট হচ্ছে, এই এপি অর্থাৎ ই দিয়ে শুরু হচ্ছে শব্দটা, এইটা ধরে রাখো এন্ড, ইতে এন্ড হয়, ই দিয়ে এপি হয়। অর্থাৎ কোনো ড্রামার এন্ডে যে ডায়লগ দেওয়া হয় বা স্পিচ দেওয়া হয় সেটাকে বলা হয় এপিলগ। আবার এই প্রোলগ শব্দের শুরুতে দেখা হচ্ছে পি, পি দিয়ে আমরা প্রিলি ধরি। কোনো পরীক্ষার শুরুতে ধরো আমরা প্রিলিমিনারি এক্সাম দিই, অর্থাৎ শুরুটাকে আমরা প্রিলি বলি, অর্থাৎ পি দিয়ে শুরু হয়। তাই প্রোলগ হয় শুরুতে আর এপিলগ হয় শেষে, পি দিয়ে প্রিলি আর ই দিয়ে এন্ড। এই দুটো মনে থাকলে প্রোলগ আর এপিলগের ডেফিনেশনটা আমাদের মনে থাকবে। এরপরে দেখো বলা হয়েছে ওয়ার্ডস রিটেন অন এ টম্ব, অর্থাৎ কবরের ওপর যেটা লেখা থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এপিট্যাফ। এখানে দেখো ই দিয়ে হচ্ছে এন্ড, অর্থাৎ শেষ, কারোর মৃত্যুতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে সেই হিসেবে মনে রাখো এন্ড। আর এই ট্যাপ শব্দটা এসছে ট্যাফস থেকে। এই ট্যাফসের অর্থাৎ হচ্ছে কবর বা টম্ব। তাহলে কবরের ওপর যেটা লেখা থাকে সেটাকে বলা হয় এপিট্যাফ। এরপরে 2 নম্বরে বলা হয়েছে দেখো, a person who is unable to pay his debts, অর্থাৎ যে তার ঋণ শোধ করতে অপারগ হয় বা পারে না, তাদের কি বলা হয়? তাদের বলা হয় ইনসলভেন্ট। এর আদর্শ উদাহরণ হচ্ছে বিজয় মালিয়া, যে তার ঋণ শোধ করতে তো পারেনি, উল্টে দেশ ছেড়ে পালিয়ে গেছে। 21 নম্বরে বলা হয়েছে দেখো, সামথিং ক্যাপেবল অফ বিং ডান, অর্থাৎ কোন একটা কাজ বা কোন একটা অ্যাচিভমেন্ট যেটা আমরা পাইনি কিন্তু চাইলে সেটা পাওয়া যায়, এই ধরনের জিনিসকে বলা হয় ফেসিবল, FEASIBLE। এর উদাহরণ হিসেবে বলতে পারো, যদি আমি বলি যে সিজিএল এর টায়ার 2-তে আমাদের 170 পেতে হবে, এটা শুনে মনে হয় 200-তে 170 পাওয়া খুব টাফ ব্যাপার, কিন্তু যদি আমরা পড়াশোনা করি হার্ডলি তাহলে কিন্তু এটা অ্যাচিভ করা যায়। তাই এই সিজিএল এর টায়ার 2-তে 200-তে 170 পাওয়া বা 180 পাওয়া, এটা কিন্তু ফেসিবল, অর্থাৎ আমরা চাইলে করতে পারবো, ক্যাপেবল অফ বিং ডান। কোশ্চেন নাম্বার 22-এ বলা হয়েছে দেখো, ওয়ান হু ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার উইথ ইমাজিনেশন অ্যান্ড উইজডম, অর্থাৎ যে ব্যক্তি তার ইমাজিনেশন অর্থাৎ চিন্তাধারা বা চিন্তা শক্তি এবং উইজডম অর্থাৎ জ্ঞান দ্বারা কোনো কিছুর ফিউচারকে প্রেডিক্ট করতে পারে, অর্থাৎ বিচার করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু জ্যোতিষীর সাথে এটাকে তুলনা করা যাবে না। জ্যোতিষীরা কিন্তু একটা অন্য জিনিস বোঝায়। জ্যোতিষী বলতে তারা গ্রহ নক্ষত্র বা হাতে দেখা এসব দ্বারা একটা বিচার বিবেচনা করে, কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে তার বাস্তব পরিস্থিতির ওপর বিচার করে তার জ্ঞান বা ইমাজিনেশন দ্বারা ফিউচারকে প্রেডিক্ট করে যারা, অর্থাৎ এখানে কিন্তু বাস্তব পরিস্থিতির সাহায্য নেওয়া হয়। এই ধরনের ব্যক্তিদের বলা হয় ভিশনারি। এটা মনে রাখার একটা ফানি এক্সাম্পল হতে পারে যে গ্যাংস অফ ওয়াসিপুর সবাই দেখেছো, সেখানে রামাধীরের ছেলে ছিল, যাকে একটা ফেমাস ডায়লগ দেওয়া হয়েছিল যে তোমার ইলেকশন ঠিক নেই হ্যাঁ।
তুমসে না হো পায়েগা। এই ক্ষেত্রে কিন্তু রামাধীর তার ছেলের বাস্তব পরিস্থিতি বা জ্ঞানগম্যি দেখে বুঝতে পেরেছিল যে তার ছেলের দ্বারা কিছু হবে না, তাই তাকে বলেছিল। অর্থাৎ এক্ষেত্রে রামাধীর কিন্তু ভিশনারি ছিল, সে তার বাস্তব পরিস্থিতি দেখে তার ছেলেকে প্রেডিক্ট করতে পেরেছিল যে তার ছেলের দ্বারা কিছু সম্ভব নয়। আশা করি মনে থাকবে সবার এক্সাম্পলটা। 23 দেখো বলা হয়েছে ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন, অর্থাৎ যে খুশিতে বা দুঃখতে একই রকম আর কি রূপ থাকে, তার কোনো এক্সাইটমেন্ট থাকে না, না খুশিতে সে চেঞ্জ হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, বা দুঃখ পেলে সে ভেঙে পড়ে খুব। এই ধরনের ব্যক্তিত্বকে বা ব্যক্তিকে বলা হয় স্টয়িক। এই স্টয়িক ক্যারেক্টারের আদর্শ উদাহরণ হিসেবে আমরা গৌতম বুদ্ধকে বেছে নিতে পারি। তিনি কিন্তু তার দুঃখ হলেও ভেঙে পড়তেন না বা খুব খুশিতে এক্সাইটেড হতে পড়তেন না। কিন্তু এই ক্ষেত্রে স্টয়িককে আমরা পাথর বলতে পারি না, অর্থাৎ যার কোনো ফিলিংস নেই। গৌতম বুদ্ধের কিন্তু ফিলিংস ছিল, সে বুঝতে পারতো কারোর দুঃখ হলে সেটা বুঝতো বা কারোর খুশি হলে সেটাকে অ্যাপ্রিসিয়েশনও করতো, কিন্তু নিজে এক্সাইটমেন্টটা বজায় রাখতো। এইটা হচ্ছে স্টয়িক। স্টয়িক বলতে আমরা কিন্তু ইনডিফারেন্ট বোঝাবো, যে এক্সাইটেড হয়ে পড়ে না, কিন্তু ফিলিংস তার মধ্যে থাকে, সে বুঝতে পারে কোনটা খুশি আর কোনটা দুঃখ। এবারে দেখো 24 নম্বরে বলা হয়েছে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, অর্থাৎ যে মানব সভ্যতাকে ভালোবাসে, এটাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। আর এখানে 25 নম্বরে বলা হয়েছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, এটাকে বলা হয় মিসান্থ্রপিস্ট। এবার দেখো মিসান্থ্রপিস্ট এখানে আছে মিস, আর ফিলান্থ্রপিস্টে আছে ফিল। ফিল এর অর্থ হচ্ছে লাভ, আর মিস যে শব্দের আগেই থাকবে সেটাকে বলা হয়, সেটাকে একটা মানে নেগেটিভ সেন্স ধরা হয়, বাজে হিসেবে ধরা হয়। যেমন ধরো মিস হ্যাপেনিং বলি আমরা, মিসচিফস বলি, এগুলো কিন্তু সব নেগেটিভ ওয়ার্ড সেরকম। আর অ্যান্থ্রো বলতে হিউম্যানকে বোঝানো হয়, তাই ফিলান্থ্রপিস্ট বলতে যে লাভার অফ ম্যানকাইন্ড, আর মিসান্থ্রপিস্ট বলতে হেটার অফ ম্যানকাইন্ড। এই দুটো হচ্ছে ডিফারেন্স। এবার দেখো 26 নম্বরে বলা হয়েছে ওয়ান হু ওয়াক্স অন রোপস, অর্থাৎ দড়ির ওপরে যারা চলতে পারে, এই ধরনের যারা অ্যাক্ট করে তাদের বলা হয় ফ্যানাম্বুলিস্ট। সাতাশে নম্বরে বলা হয়েছে দেখো দ্য ফার্স্ট মডেল অফ এ নিউ ডিভাইস, অর্থাৎ কোনো কিছু যদি আবিষ্কার করা হয় তার প্রথম যে মডেলটা তৈরি করা হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় প্রোটোটাইপ। এটা কিন্তু সবার ব্যবহারযোগ্য হয় না, এটা জাস্ট একটা যে মডেল তৈরি করা হয়, অর্থাৎ ধাঁচা বলা হয় যেটাকে, এইটাকে অনুরূপ করে পরে মাস প্রোডাকশন করা হয়। বলা হয়েছে দেখো কনস্ট্যান্ট এফোর্টস টু অ্যাচিভ সামথিং, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য যে একটা কন্টিনিউ এফোর্ট করতে থাকি, এটাকে বলা হয় পারসিভারেন্স। এই পারসিভারেন্স আর পেশেন্স দুটো কিন্তু গুলি ফেলা চলবে না। পেশেন্স বলতে শুধু ধৈর্য ধরে রাখা বলা হয়, অর্থাৎ কোনো কিছুর জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু সেটা কোনো কিছু পাওয়ার জন্য হতে পারে, সেটা কোনো কিছুর জন্য কোথাও যাব আমরা, তার জন্য আমরা ওয়েট করতে পারি, কাউকে কিছু বলার আছে, সে কোথাও বিজি আছে, তার জন্য আমরা ওয়েট করতে পারি। কিন্তু পারসিভারেন্স আমরা সেই ক্ষেত্রেই বোঝাবো যেটা আমরা কোনো কিছু মনে প্রাণে চাইছি, সেটা পেতে আমাদের অনেক সময় লাগছে, কিন্তু তা আমরা হাল ছাড়ছি না। যেমন আমরা এই যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন হচ্ছে, হয়তো আমাদের 1 চান্সে হচ্ছে না, 2 চান্সে হচ্ছে না, 5-6বার চান্স হচ্ছে, কিন্তু আমরা এই এফোর্টটা কিন্তু দিয়ে যাচ্ছি বারবার, আমরা হাল ছেড়ে দিচ্ছি না, এইটাকে বলে পারসিভারেন্স। এবার কোশ্চেন নাম্বার 29 দেখো বলা হয়েছে ওয়ান হু কালেক্টস কয়েন্স, এইটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। NUMISMATIST, নিউমিসম্যাটিস্ট। আর কোশ্চেন নাম্বার 30 অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেন, এখানে বলা হয়েছে ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস,
অর্থাৎ যে স্ট্যাম্প কালেক্ট করে, এদের বলা হয় ফিলান্থ্রপিস্ট, ফিলাটেলিস্ট। আচ্ছা, এখানে নিউমিসম্যাটিস্ট বলতে শুধু কয়েন্স না, মেডেলস যারা কালেক্ট করে তাদেরও বলা হয়। অ্যান্ড গাইজ, আমার এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে কমেন্ট সেকশন আমি পিন করে দিয়েছি। যদি তোমাদের দরকার হয় তোমরা সেখান থেকে ডাউনলোড করে নোট ডাউন করে নিতে পারো। তাছাড়া আমাদের এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ম্যাথস, রিজনিং এবং জিকে বা কারেন্ট অ্যাফেয়ারের ক্লাসও চলে। তোমরা চাইলে তোমাদের নলেজ গেইন করার জন্য সেগুলো ফলো করতে পারো। বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লাগলো। ভোকাবসের আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রথম ক্লাস করলাম, যেটা তোমরা 30টা দেখলাম। এরপরে আমরা আরও কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখব, যেগুলো এসএসসি বা পিএসসির পরীক্ষাতে বহুবার এসেছে এবং এগুলো কিন্তু প্রত্যেক বছর রিপিট হয়, নতুন খুব একটা আসে না। তাও আমরা অনেকগুলোই প্র্যাকটিস করে রাখবো, যদি বাই চান্স চলে আসে সেগুলোও যাতে আমরা পরীক্ষাতে অ্যাটেম্প্ট করে আসতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে পরের ক্লাসে।